আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাড়ি যাইবা না বুবু? বৃষ্টি নামবো তো। রাগান্বিতার হুঁশ আসলো, লুবনার দিকে তাকিয়ে বলল, যাবো তো, চল যাই। রাগান্বিতা আর একবার ইমতিয়াজের যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে গেল নিজেদের বাড়ির দিকে। অন্যদিকে ইমতিয়াজ, সেও ঘুরল পিছনে, এক অদ্ভুত হাসি দিয়ে বলল, জগৎ জুড়ে যেন শুধুই ভয়ঙ্কর সব প্রেমের খেলা, হয় শুরু নয় সব শেষ। খিলখিল করে হাসল ইমতিয়াজ। মাথায় থাকা গামছাটা খুলে চুলগুলো ঝেড়ে ঠিক করল। তারপর কোমরের সাথে এতক্ষণ যাবৎ আটকে রাখা তার চশমাটা বের করে পরে নিল চোখে। অদ্ভুত স্বরে বলল, তুমি কি প্রেমে পড়েছ ইমতিয়াজ? ইমতিয়াজ নিজে নিজেই জবাব দিল, হবে হয়তো। বাড়িতে নিচের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে রাগান্বিতা। ফুলের তৈরি এত সুন্দর অলংকারে আজই প্রথম যেন দেখছে নিজেকে। রাগান্বিতা ভাবল তখনকার ইমতিয়াজকে, ছেলেটা যেন পুরোই অন্যরকম। কিন্তু তখনকার কথাটা রাগান্বিতার ভাবনার মাঝে তার রুমে হাজির হলো। মিলিতা বেগম মানে দাদিমা খানিকটা উৎসাহের সঙ্গে বললেন, শাপলা আনো নাই রাগান্বিতা? রাগান্বিতার হুঁশ আসলো, পিছু ফিরে বলল, এনেছি তো দাদিমা, ওই রন্ধনশালায় রেখেছি, গিয়ে দেখো। দাদিমা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল রাগান্বিতার দিকে। আচমকাই রাগান্বিতার মাঝে কার যেন প্রতিচ্ছবি ভেসে উঠল তার সামনে। কিছু একটা ভেবেই ভয়ঙ্কর এক চোখ নিয়ে চেঁচিয়ে বলল দাদিমা, এগুলো তুমি কি পরছো রাগান্বিতা? তাড়াতাড়ি খুলে ফেলো। হুট করেই দাদিমার এমন কথা শুনে রাগান্বিতা যেন চমকে উঠল, বলল, কেন, কি হয়েছে দাদিমা? আমার ভালো লাগছে না। তুমি এইগুলান খুলো হয়ালে। বলেই এগিয়ে গিয়ে রাগান্বিতার গা থেকে শাপলা ফুলের অলংকার খুলে ফেলতে লাগলেন দাদিমা। উত্তেজিত হয়ে গেলেন তিনি। দাদিমার এমন রিয়াকশনে রাগান্বিতা যেন কিছুই বুঝল না। সে বারবার দাদিমাকে শান্ত করতে করতে বলল, তুমি এমন কেন করছো? আমি সব খুলে ফেলছি, দাঁড়াও। রাগান্বিতা সব খুলে ফেলল। এমনিতেও সে এগুলো খুলতো এখন। দাদিমা ফুলগুলোকে দূরে সরিয়ে রেখে বলল, আর কখনো ওইসব পরবা না, ওইগুলাই হাত থাকে জানো। রাগান্বিতা যেন এতক্ষণে বুঝলো দাদিমার উত্তেজিত হওয়ার কারণটা। রাগান্বিতা হালকা হেসে বলল, তুমিও না দাদিমা, ওসবের সাপ আসবে কোথা থেকে? আমি তো দেখেই পড়েছি। আচ্ছা ঠিক আছে, পড়বো না। মুন্নার মেয়েকে, আমি তো এসব শুনিনি। আচ্ছা দাদিমা, তুমি ভয় পেও না, আর পড়বো না আমি। দাদিমা যেন এতক্ষণে শান্ত হলেন। কপাল জুড়ে থাকা ঘামটা শাড়ির আঁচল দিয়ে মুছে বলল, ঠিক আছে দাদিমা। রাগান্বিতার উত্তর পেতেই রুম থেকে বের হলেন দাদিমা। হাত পা তার এখনো কাঁপছে। রাগান্বিতা বিষয়টা দেখল, কিন্তু সে সত্যিই বুঝল না দাদিমা কি সত্যি ওই কারণে তার সাজ দেখে ঘাবড়ে গেলেন নাকি অন্য কিছু। বেশি ভাবল না রাগান্বিতা। সন্ধ্যা নেমেছে প্রকৃতি জুড়ে। জানালা বেয়ে ধেয়ে আসছে বাতাস। বিছানায় এলোমেলো ভাবে পাগল বেশে পায়ে শিকল বাঁধা অবস্থায় খাটে বসে আছে রাগান্বিতা। ইলিয়াসের ইঞ্জেকশন পুশ করা মাত্রই ঘুমটা ভাঙল তার। রাগান্বিতা আশেপাশে তাকালো। আস্তে আস্তে পায়ের শিকল নিয়েই খাট থেকে নিচে নামলো সে। খাটের নিচেই ছিল একটা বাক্স। রাগান্বিতা বাক্সটা বের করলো। কতগুলো শুকিয়ে যাওয়া শাপলা ফুলের অলংকার দেখল। সেগুলো হাতেও নিল। খিলখিল করে হেসে উঠল। অদ্ভুত স্বরে নিস্তব্ধ হয়ে বলল, দেখেছো ইমতিয়াজ, তোমার সেই সাজিয়ে দেওয়া শাপলা ফুলের অলংকার আমি আজও ফেলিনি। তাহলে তুমি আজও কেন আসছো না? আচমকায় দরজা খোলার আওয়াজ আসতেই রাগান্বিতা ঘাবড়ে গিয়ে সামনে তাকালো। আবারও ইঞ্জেকশন পুশ করা সেই ডক্টরকে দেখে উত্তেজিত হয়ে বলল, আপনি আবার আমায় ইঞ্জেকশন দিতে এসছেন? ইলিয়াস ছোট্ট একটা শ্বাস ফেলল। রামুর মুখে শাপলার বিলের পর আর কিছুই শুনতে পারলেন না ইলিয়াস। তার আগেই রামুকে যেতে হয়েছে। বলেছে বাকিটা নাকি কালকে বলবে। কিন্তু ইলিয়াসের ধৈর্য হচ্ছে না। তার কেন যেন মনে হচ্ছে রাগান্বিতাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলে সে সবটা বলবে তাকে। ইলিয়াস এখনো বুঝল না রাগান্বিতার দাদিমা রাগান্বিতার ওই ফুলের সাজ দেখে কেন ঘাবড়ে গিয়েছিলেন। ইলিয়াস ধীরে ধীরে রাগান্বিতার কাছে এগোতে লাগলো। সাথে ধীর কণ্ঠে বলল, তুমি ভয় পেও না রাগান্বিতা, আমি কোনো ইঞ্জেকশন দেব না তোমায়।
রাগান্বিতা শুনতে চাইল না, ভয়ে ভয়ে দেয়ালের সাথে নিজেকে গুটিয়ে নিতে লাগলো। ইলিয়াস রাগান্বিতাকে আশ্বাস দেওয়ার জন্য তার হাতের ইঞ্জেকশনটা রাগান্বিতাকে দেখিয়ে দূরে সরিয়ে রেখে বলল, এই দেখো, আমি তোমার ইঞ্জেকশন দেব না, এটাকে রেখে দিলাম। আমি তো তোমার সাথে শুধু একটু কথা বলতে এসেছি। ইলিয়াসের কথা শুনে রাগান্বিতা ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, আমি কারোর সাথে কথা বলবো না, আপনি বাবাকে ডাকুন। বাবা, বাবা। ইলিয়াস হতাশ হলেন, আবারও আশ্বাস দিতে বলল, তোমার বাবা আসবে। রাগান্বিতা, তুমি এভাবে চেঁচিও না প্লিজ। রাগান্বিতা এবার খিলখিল করে হেসে উঠল, নিজে নিজে বলল, আপনি দেখি বোকা ডক্টর সাহেব, মৃত ব্যক্তি কখনো ফিরে আসে নাকি? ইলিয়াস যেন ছোটখাটো একটা ধাক্কা খেল রাগান্বিতার কথা শুনে। তবে কি রাগান্বিতা জানে 5 বছর আগেই তার বাবা কোনো এক কারণে মারা গিয়েছিল? যদি জেনেই থাকে তাহলে সারাক্ষণ বাবা বাবা বলে চেঁচায় কেন? ইলিয়াসের ভাবনার মাঝেই রাগান্বিতা আবার বলে উঠল, জানেন ডক্টর সাহেব, আজ না আমি একটা স্বপ্ন দেখেছি। ইলিয়াস ধীরে ধীরে রাগান্বিতার সামনাসামনি বসে বলল। কি স্বপ্ন? রাগান্বিতা হাসি হাসি মুখ করে বলল। আমার ইমতিয়াজ ফিরে এসেছে। ইলিয়াস রাগান্বিতার সাথে আরও একটু নরম হলো, খুবই শান্ত স্বরে বলল, এই যে তুমি সারাক্ষণ ইমতিয়াজ ইমতিয়াজ করো, এই ইমতিয়াজ আসলে কি? তোমার কি হয়? রাগান্বিতা উত্তেজিত কণ্ঠে বলল। ইমতিয়াজ আমার স্বামী, আমাদের বিয়ে হয়েছিল জানেন। ইলিয়াস যেন আরেকটা ধাক্কা খেল রাগান্বিতার কথা শুনে। ইমতিয়াজ রাগান্বিতার স্বামী ছিল, ওদের বিয়ে কি হয়েছিল? রাগান্বিতা কি সত্যিই বলছে নাকি ভুলভাল বকছে? ইলিয়াস রাগান্বিতার দিকে তাকিয়ে বলল, তোমাদের বিয়ে হয়েছিল? কেন আপনি জানেন না? না, কিভাবে জানবো? কেউ তো বলেনি। আচ্ছা, তুমি আমায় বলবে তোমাদের কিভাবে বিয়ে হয়েছিল? তোমার কি সব মনে আছে? মাথা নাড়ায় রাগান্বিতা, বলে, মনে থাকবে না কেন? তাহলে শোনাও আমায়, তুমি বলবে কিভাবে তোমার আর ইমতিয়াজের বিয়ে হয়েছিল। রাগান্বিতা চুপ করে রইল, যার অর্থ সে বলবে না। ইলিয়াস এতক্ষণ পর নজরে গেল রাগান্বিতার হাতে শাপলা ফুলের শুকিয়ে যাওয়া অলংকারের দিকে। ইলিয়াস হাত দিয়ে ছুঁতে নিল তা, সঙ্গে সঙ্গে রাগান্বিতা চেঁচিয়ে বলল, ওগুলো ছুবেন না, ওগুলো আমার ইমতিয়াজ দিয়েছে। ইলিয়াসের যেন চোখ ভেসে উঠল ফুলগুলো দেখে। সেই কবেকার ফুল রাগান্বিতা এখনো যত্ন করে রেখে দিয়েছে। ওদের মাঝে এত প্রেম ছিল, তাহলে ইমতিয়াজ কোথায় গেল? আর গেল তো গেল, এখনো ফিরে কেন আসছে না? সে কি জানে না রাগান্বিতা তাকে ছাড়া ভালো নেই? ইলিয়াস উঠে দাঁড়ালো। না, তাকে এই স্টোরির পুরোটা জানতেই হবে। এখনই সে রামুর কাছে যাবে। রাগান্বিতার দাদিমা সেদিন কেন রাগান্বিতার ফুলের সাজ দেখে ঘাবড়ে গিয়েছিল তা তাকে জানতেই হবে। আর ইমতিয়াজও বা গেল কই? এসব না জানতে পারলে ইলিয়াসের ঘুম আসবে না, শান্তি মিলবে না। ইলিয়াস এসব ভেবেই রাগান্বিতার রুম থেকে বেরিয়ে গেল, দরজা আটকে ছুটে গেল রামুর বাড়ির দিকে। তাকে শেষটা জানতেই হবে। এদিকে রাগান্বিতা তাকিয়ে আছে ফুলগুলোর দিকে। কতক্ষণ তাকিয়ে থেকে একদিন ইমতিয়াজের বলা একটা কথা মনে করলো, যেখানে ইমতিয়াজ তাকে বলেছিল, জানো তো রাগান্বিতা, প্রেম মানে হলো এক আসমান যন্ত্রণা। তাও দেখো, মানুষ বেছে বেছে সেই প্রেমেই পড়বে, যেমন আমি পড়েছি। 1981 সাল। সেদিন দুপুরে রাগান্বিতা আর তার দাদিকে নিয়ে তেমন একটা ভাবেনি। গোসল সেরে এসে বিছানায় রাখা সেই ইমতিয়াজের ফুল দিয়ে বানানো অলংকারগুলো সযত্নে তার রুমে থাকা ছোট মোটো একটা বাক্সে ভরে খাটের তলে রেখে দিল। ফুলগুলো কালো আর নেতিয়ে গেছে পুরো। হঠাৎই সাইকেলের বেল বাজার শব্দ কানে ভেসে আসলো রাগান্বিতার। রাগান্বিতা যেন চমকে উঠল এক মুহূর্তের জন্য হলেও। তার মনে হলো ডাকপিয়ন এসেছে। রাগান্বিতা দৌড়ে ছুটে গেল জানালার ধারে, তাকালো বাহিরে। সাইকেল এসেছিল ঠিকই, তবে ডাকপিয়ন ছিল না, অন্য আরেকটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল কোথায় যেন। রাগান্বিতা যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তার মনে পড়ল তখনকার সেই ডাকপিয়নের দিয়ে যাওয়া চিঠিটার কথা। সে তো প্রায় ভুলেই গিয়েছিল। রাগান্বিতা এগিয়ে গেল তার রুমের ড্রয়ারটার দিকে। বেশি না ভেবেই ড্রয়ারটা খুলে চিঠিটা বের করলো। ফাঁসটা খুলেই পড়তে লাগলো। আজ বেশ বড় করে লেখা আছে কিছু। রাগান্বিতা বিছানায় বসেই চিঠিটা পড়তে লাগলো। আমাদের একটা বিকেল হবে, গন্ধে গন্ধে প্রেম ছড়াবে, নদীর পাড়ে নৌকা বইবে, পাখি খাইবে গান। তুমি যদি একবার বলো ভালোবাসো, আমি নির্দ্বিধায় দিতে পারি নিজের এই ঠুমকো প্রাণ। আমাদের একটা বিকেল হবে, বাতাসে তার প্রেম ছোঁয়াবে,
হৃদয়ে দিবের টান। আমি তো এক নিষ্ঠুর প্রেমিক পুরুষ, তুমি চাইলেই নিতে পারো আমার এই নিষ্ঠুর জান। ইতি, নিষ্ঠুর এক প্রেমিক পুরুষ। নিষ্ঠুর কথাটা যেন চরমভাবে ভাবালো রাগান্বিতাকে। আজ প্রথম যেন চিঠি পড়ে তার বড্ড হাসি পেল। কে এই প্রেমিক জানতে চায় সে, কিন্তু কিভাবে জানবে? হঠাৎ বাবার হাঁক শোনা গেল। তিনি রাগান্বিতাকে ডাকছেন, সাথে বলছেন, রাগানিতা, রাগানিতা, দ্রুত নিচে এসো। রাগান্বিতা যেন চমকে উঠল। তার বাবা হঠাৎ এভাবে কেন ডাকছেন? কি ঘটল আবার? বাবা জেনে যায়নি তো সে শাপলা কুড়াতে বেরিয়েছিল? মাথা নিচু করে বাবার সামনে দাঁড়িয়ে আছে রাগান্বিতা, আর তার সামনেই রাগে মাথা গরম করে দাঁড়িয়ে আছে রাগান্বিতার বাবা। রাগান্বিতা চুপ থাকায় রাগান্বিতার বাবা প্রশ্ন করল, তুমি ওই দুপুরবেলা বাড়ির বাইরে কেন গিয়েছিলে রাগানিতা? হ্যাঁ, আমি কোথাও যাইনি বাবা। মিথ্যে বলছো তুমি। পাশের বাড়ির রফিক তোমায় দেখেছে, তুমি শাপলার বিলের ওদিকে গিয়েছিলে। এবার আর মিথ্যা বলতে পারল না রাগান্বিতা। কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আমি দুঃখিত বাবা, কিছু শাপলা আনতে গিয়েছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমায় না বলে কোথাও যাব না। মেয়ের দুঃখিত মুখ দেখলেই কেমন একটা হয়ে যায় রাগান্বিতার বাবা। আজও তাই ঘটল, তবে প্রকাশ করলেন না। খানিকটা রাগী রাগী কণ্ঠে বললেন, ঠিক আছে, এবারের মতো তোমায় ক্ষমা করলাম, কিন্তু পরের বার এমনটা যেন আর না হয়। বাবার কথা শুনে মাথা নিচু করে নরম গলায় বলল রাগান্বিতা। ঠিক আছে বাবা। রাগান্বিতার বাবা চলে গেল। বাবা রুম পর্যন্ত যেতেই রাগান্বিতা আর চোখে তা দেখল। হঠাৎই আকাশে ভয়ঙ্করভাবে গর্জে উঠল। কতক্ষণ যাবৎ হয়ে থাকা কালো আকাশ বেয়ে হতে লাগলো বর্ষণ। রাগান্বিতা দৌড়ে ছুটে গেল সদর দরজার সামনে। রিনিঝিনি শব্দ করে হতে লাগলো বৃষ্টি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে লাগলো রাগান্বিতা। রাগান্বিতার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নদীর ভিড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে বর্ষার মাঝে কোথাও একটা হেঁটে যাচ্ছে ইমতিয়াজ। বৃষ্টির পানিতে তার পুরো শরীর ভিজে চৌচির। ইমতিয়াজের কোনো হেলদোল নেই, সে তার মতো হেঁটে যাচ্ছে মূলত একটা বাড়ির দিকে। খানিকটা জঙ্গলের মতো একটা জায়গা, এক পাশে গাছপালা, আরেক পাশে ছোট্ট নদী বয়ে চলেছে। দূর সীমানা দিয়ে লঞ্চ জাহাজ চলতে দেখা যায় মাঝে মাঝে। ছোট্ট একটা কুঁড়ে ঘর, মাটির তৈরি পুরোটা, তবে উপরে ছনের আচ্ছাদন। ইমতিয়াজ হাঁটতে হাঁটতে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। শুয়ে পড়ল কাদায় জমানো বাড়ির সামনের ছোট্ট উঠানটায়। আশেপাশে কেউ নেই, পুরো নির্জন আর নির্জীব একটা জায়গা। মাঝে নদীর মধ্যে বয়ে চলা ঢেউয়ের শব্দ শোনা যায়। ইমতিয়াজ তার মাথার নিচে দুহাত দিয়ে আয়েশ করে শুয়ে রইল। চোখ দুটো বন্ধ করে ফেলল নিমিষেই। সঙ্গে সঙ্গে একটা মেয়ের প্রতিচ্ছবি ভেসে আসলো। সে কি যেন বলে খুশি মনে দৌড়াচ্ছে। ইমতিয়াজও হাসি হাসি মুখ নিয়ে বলে, দাঁড়া বলছি। কিন্তু মেয়েটা শোনে না, এক পর্যায়ে ছুটোছুটি করে শুধু। ইমতিয়াজ চোখ খুলে ফেলল। বুকের ভিতরটা খা খা করছে তার। দীর্ঘ শ্বাসে নিঃশ্বাস হচ্ছে ভারী। ইমতিয়াজ চোখ খুলে আকাশপানে তাকিয়ে থেকেই বলল, এই নগরের কোথাও ভালোবাসা নেই। এই নগরে আছে শুধু খুন, আর খুনের সঙ্গে তাদের শরীর ভেজা রক্ত। বিষাক্ত এই নগরীতে প্রেম কখনোই কাম্য নয় ইমতিয়াজ, কখনোই নয়। এই নগরে প্রেম মানেই মৃত্যু। বলেই উচ্চস্বরে হেসে ফেলে ইমতিয়াজ। নতুন একটা দিনের শুরু। মুয়াজ্জিনের নামাজের আহ্বানের ধ্বনি শোনা যাচ্ছে বাইরে। ফজরের আজান দিচ্ছেন তিনি। রাগান্বিতা ঘুমিয়েছিল, হঠাৎই কারো ডাকার শব্দ কানে আসলো। কেউ ডাকছে তাকে, সঙ্গে বলছে, রাগান্বিতা উডো হয়ালে ফজরের আজান দিতাছে। রাগান্বিতা নড়ে চড়ে উঠল। ঘুম ঘুম গলায় বলল, দাদিমা আর একটু ঘুমাই। নামাজ পইরাই আবার ঘুমাবা আনে, এখন তো ওডো। এবার রাগান্বিতা আর কথা না বাড়িয়ে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। চোখ ডলতে ডলতে বলল, উঠেছি আমি। দাদিমা খুশি হলেন, বললেন, তাড়াতাড়ি আহো, আজ আমরা এক লগে নামাজে খারামো। দাদিমার কথা শুনে রাগান্বিতাও খুশি মাখা মুখ নিয়ে বললেন, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আইও। আসছি, তুমি কলপারে দাঁড়াও গিয়ে। ঠিক আছে। দাদিমা চলে গেলেন। দাদিমা যেতেই রাগান্বিতা কতক্ষণ এদিক সেদিক ঘাড় মুড়িয়ে গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে বিছানা ছেড়ে নামল। রাগান্বিতার খুব পুরনো দিনের অভ্যাস, সে ফজরের এই সময় বিছানা থেকে উঠেই তার রুমের পুকুরের ওই দিকটার জানালা খুলে ফেলে। আজও তার ব্যতিক্রম কিছু হলো না। রাগান্বিতা হেঁটে গিয়ে জানালা খুলে দিল।
জানালাটা খুলতেই সামনের একটা গাছের গোড়া থেকে কে যেন ছুটল। রাগান্বিতা ঘুমের ঘোরে থাকায় বিষয়টা তেমন নজরে আসলো না। রাগান্বিতা তার গায়ে চড়ানো কাপড়টা ঠিক করে আস্তে আস্তে চলল কলপাড়ের দিকে। রাগান্বিতা নামতে নামতে তার বাবা অলরেডি নামাজের জন্য বেরিয়ে পড়েছেন। রিজওয়ান অসুস্থ থাকায় বাড়ির বাহিরে আর যায়নি, ঘরে বসেই তার নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। রাগান্বিতা তার মাথায় কাপড় জড়িয়ে এগিয়ে গেল। তারপর দাদিমা আর রাগান্বিতা একসাথে অজু করে বাড়ির ভিতরে চলল। বাড়ির নামাজের কক্ষে দুজন একসাথে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। নামাজ শেষে মোনাজাত পড়ে রাগান্বিতা অনেকক্ষণ বসে রইল। পাশেই দাদিমা আরও অনেকক্ষণ মোনাজাত পড়ছেন। মোনাজাত দিতে দিতে কুহুর কথা ভেবে কান্নায় চোখ ভেসে আসলো তার। কুহুর জন্য দোয়া করলেন খুব। রাগান্বিতা পুরোটা বুঝতে পেরেছে, তবে কোনো শব্দ করেনি। পুরোটা সময় চুপচাপ দাদিমার কান্নাটা শুনে গেছে। রাগান্বিতার মাঝে মাঝে নিজেকে বড্ড পাষাণ মনে হয়। তার বোনটা চলে গেল, কতগুলো দিন চলে গেল, অথচ তার চোখে পানি আসছে না। রাগান্বিতা মাঝে মাঝে ভেবে পায় না সে এতটা কঠিন কেন, কারো মৃত্যুতেও তার চোখে পানি আসে না কেন। তার বড্ড খারাপ লেগেছে, এখনো লাগছে। বোনের হুট করে মৃত্যুটা কেন যেন সে মেনে নিতে পারেনি। হয়তো বোনটা নিজ ইচ্ছেই মারা গিয়েছিল বলে এমনটা হয়েছে। রাগান্বিতা চুপচাপ বসে রইল। আজ আর তার ঘুম আসবে না। আচমকাই পিছনের বাগানটা দিয়ে কি যেন চলে যাওয়ার শব্দ আসলো। শব্দটা কানে আসতেই রাগান্বিতা একবার পিছন ঘুরেও ছিল, কিন্তু কিছু দেখেনি। সময় গড়ালো। দাদিমা তার চোখের পানি মুছে নামাজ ছেড়ে জায়নামাজ নিয়ে উঠে দাঁড়ালেন। ফাঁস করতে লাগলেন। দ্রুত রাগান্বিতা উঠে দাঁড়ালো। হঠাৎই তার কেন যেন মনে পড়ল, সে দাদিমাকে প্রশ্ন করল। তোমার একটা কথা জিজ্ঞেস করবো দাদিমা। দাদিমাও স্বাভাবিকভাবে জবাব দিলেন। করো। কাল তুমি আমার শাপলা ফুলের অলংকারের সাজ দেখে ওভাবে ঘাবড়ে কেন গিয়েছিলে দাদিমা? দাদিমা যেন চমকে উঠলেন আবার। হাত থেকে জায়নামাজটা পড়ে গেল নিচে। মুহূর্তেই ভয়ঙ্করভাবে কাঁপলেন তিনি। দাদিমার রিয়াকশন দেখে আবারও বলল রাগান্বিতা। কি হলো তোমার? দাদিমা নিচ থেকে জায়নামাজটা উঠিয়ে থরথর করে বললেন। তোমারে তো কাল কইছিলাম ওই বাড়ির মুন্নার মাইয়াডারে। পুরো কথা শেষ করার আগেই রাগান্বিতা বলল। তুমি আমায় মিথ্যে বলনি তো দাদিমা? দাদিমা খানিকটা দূরে সরে গেলে কাঁপা কাঁপা স্বরে বললেন। মিসা কি কমু? রাগান্বিতা দাদিমার মুখোমুখি দাঁড়ালো, চোখের দিকে তাকিয়ে বলল। আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। সত্যি কিছু লুকাচ্ছ না তো দাদিমা? দাদিমা সরে গেলেন আবার বললেন। না, কি লুকামু কও? তেমন কিছু হইলে তোমারে কইতাম তো। তোমার আব্বা জানে আইয়া পড়ব, চা বানানো লাগবো আমায়। আমার যেমন লাগবো রাগান্বিতা। বলেই এক প্রকার পালিয়ে চলে গেল দাদিমা। আর রাগান্বিতা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল দাদিমার যাওয়ার দিকে। কেন যেন মনে হচ্ছে দাদিমা তার থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু কি লুকাচ্ছে আর কেনই বা লুকাচ্ছে? ওই সামান্য শাপলা ফুলের মাঝে কি এমন লুকানোর মতো থাকতে পারে, ভেবে পেল না রাগান্বিতা। প্রায় ৮-৯ দিন পর স্কুলের পথে পা বাড়িয়েছিল রাগান্বিতা, কিন্তু সারাদিন কোনো কিছুই ভালো লাগেনি তার। কেমন একটা একঘেয়েমি ভাব নিয়ে চলে গেল স্কুলের সময়টা। রাগান্বিতা হাতে বই নিয়ে একা পথ হাঁটছে। তার সহপাঠীরা অনেক আগেই চলে গেছে। সে ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটার কারণে সবার থেকে পেছনে পড়ে গেছে। তবে এসবে তার কোনো মাথা ব্যথা নেই। দাদিমার সেই ঘাবড়ানোর বিষয়টা নিয়ে সে এখনো ভাবছে। রাগান্বিতা সে এটাই বুঝছে না দাদিমা তার থেকে কেন কিছু লুকাচ্ছে, নাকি লুকাচ্ছে না তার সন্দেহ করাটা ভুল হয়নি তো। কিন্তু দাদিমার ভয় পাওয়ার ফেসটা আজ সকালের সেই ভয়ের তো চাহনি বড্ড বেশি ভাবাচ্ছে রাগান্বিতাকে। রাগান্বিতার ভাবনার মাঝেই আচমকায় কিসের যেন সুর ভেসে আসলো কানে। রাগান্বিতা দাঁড়িয়ে পড়ল। সুরটা তার চেনা, সে এর আগেও একবার এই সুরটা শুনেছে। রাগান্বিতা বেশি না ভেবেই আশেপাশে চোখ বোলালো। হঠাৎই তার চোখ গেল একটা গাছের গোড়ার সামনে। কেউ একজন বসে বাঁশি বাজাচ্ছে। রাগান্বিতার বুঝতে বাকি রইল না মানুষটা যে ইমতিয়াজ। রাগান্বিতা আনমনেই এগিয়ে যেতে লাগলো ইমতিয়াজের কাছে। কেন যাচ্ছে জানে না, কিন্তু তার মন বলছে একবার যা, কাছে গিয়ে বস, তোর মন ভালো হয়ে যাবে। আকাশটা মেঘলা, দুপুর গড়িয়ে বিকেল হবে হবে এমন। গাছের ভিড়ে কেউ বসে বাঁশি বাজাচ্ছে। সেই কেউটা হলো ইমতিয়াজ। রাগান্বিতা ইমতিয়াজের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না, চুপচাপ শুনছে শুধু।
ইমতিয়াজের বাজাতে থাকা বাঁশির সুর। বেশ লাগছে তার। বেশ কিছু সময় পার হতেই ইমতিয়াজ তার বাঁশি বাজানো থামালো। 4 সেকেন্ড যেতেই বলে উঠল,